23শে জুলাই 2022 পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়িতে ইডি রেড করে। রেসিডেন্স অফ টিএমসি মন্ত্রী চ্যাটার্জি, সাউথ ওয়েস্ট কলকাতা এবং বেলঘড়িয়ার দুটো অ্যাপার্টমেন্টে ইডি 28 ঘন্টা ধরে রেড করে আর উদ্ধার করে ক্যাশ 50 কোটি টাকা, 6 কেজি সোনা এবং 70 লক্ষ টাকার জুয়েলারি। এই ঘটনা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতির মুখোশটাই খুলে দিয়েছিল তা নয়, বরং এতদিন ধরে যে বেকার যুবক যুবতীরা চিৎকার করে বলছিল এসএসসি রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছে, সেটা সরাসরি প্রমাণ করে দিয়েছিল। আর এরই ঠিক 3 বছর পর সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখে এসএসসিতে রিক্রুট হওয়া 25,753 জন শিক্ষকের চাকরি সরাসরি বাতিল করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এদের মধ্যে সবাই তো আর চুরি করে চাকরি পায়নি। এদের মধ্যে এমন অনেকেই আছেন যারা রীতিমতো পড়াশোনা করে স্ট্রাগল করে তারপর চাকরি করেছিলেন। প্রশ্ন হচ্ছে, তাদের সাথে কি হবে? কেন অযোগ্য চাকরি চুরিদের জন্য এই যোগ্যরা সাফার করবে? এটা কি আদৌ কোনো ন্যায় বিচার? তো আজ কথা হবে এসএসসি স্ক্যাম নিয়ে। সময়টা ছিল 2016, মানে আজ থেকে প্রায় 9 বছর আগের কথা। WBSE পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের জন্য একটা নোটিশ পাবলিশ করেছিল। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে 60,000-এরও বেশি গভর্নমেন্ট স্কুল রয়েছে, আর এই সমস্ত স্কুলের টিচার বলুন বা নন টিচিং স্টাফ, এদের সবার নিয়োগই হয় WBSEর হাত ধরে। 2016 সালে যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল সেখানে মোট ভ্যাকেন্সি ছিল 24,640টা। এরপর সবাই ফিস দিয়ে ফর্ম ফিল আপ করলো, পরীক্ষাও হলো, ইন্টারভিউ হলো, কিন্তু শেষে যখন রেজাল্ট এলো তখন দেখা যায় 25,753 জন চাকরি পেয়েছে। মানে জাস্ট একবার ভাবুন এটা কিভাবে সম্ভব। যখন নোটিশ বেরিয়েছিল তখন শূন্য পদ ছিল 24,640টা, কিন্তু চাকরি পেল 25,753 জন। নোটিশ বেরোনো থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত এর মধ্যে সরকার একবারও ঘোষণা করেনি যে প্রায় 1000টারও বেশি সিট তারা বাড়িয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এই যে এক্সট্রা সিটগুলো কোথা থেকে এলো, আর কিভাবে ভ্যাকেন্সি থেকে মানুষ বেশি চাকরি পেয়ে গেল? আমাদের এই পশ্চিমবাংলায় যেখানে বছরের পর বছর ধরে ঠিকঠাক করে রিক্রুটমেন্ট হচ্ছে না, সেখানে কিভাবে ভ্যাকেন্সির থেকে বেশি পরিমাণে লোক চাকরি পেয়ে গেল? আর এই ব্যাপারটা সামনে আসতেই সবার মনে ধীরে ধীরে সন্দেহ জমা হতে থাকে। সবাই বুঝতে পারছিল যে এখানে কোথাও না কোথাও একটা বড় ধরনের স্ক্যাম হয়েছে। আর 2021 সালে এই স্ক্যামের ব্যাপারটা সবার সামনে আসে হাইকোর্টে এসএসসি নিয়োগ নিয়ে। বেশ কয়েকটা মামলা দায়ের করা হয়। এলিগেশন ছিল যে গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে টিচিং, নন টিচিং স্টাফ সব জায়গায় বিরাট বড় মাপের একটা দুর্নীতি হয়েছে। 2022 সালের 17 মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী, যিনি শিক্ষিকা পদে নিয়োগ হয়েছিল, তার চাকরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে দেন। ইভেন এতদিন পর্যন্ত তিনি যে রাজ্য সরকার থেকে বেতন পাচ্ছিলেন সেই সব টাকা তাকে সুদসহ ফেরত দিতে বলা হয়। আর এখান থেকে কোর্টও আন্দাজ করতে পারছিল যে এটা ঠিক কত বড় একটা দুর্নীতি। এখনো পর্যন্ত মাত্র একজন ধরা পড়েছিল, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত টিচারের সংখ্যা আরও অনেক বেশি ছিল। আর এরপরই 2022 সালের 22শে এপ্রিল সিবিআই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে একটা মামলা দায়ের করে। আর তার পরের দিনই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় খাটের তলা থেকে নগদ 20 কোটি টাকা সহ প্রচুর পরিমাণে গয়না এবং চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার করে ইডি। Raids at the residence of TMC Mantri Partha Chatterjee. The persons being searched inside as Sri Partha Chatterjee. এবং সেই সময় পার্থ এবং তার যে স্পেশাল একজন বান্ধবী ছিলেন অর্পিতা, তাকেও অ্যারেস্ট করা হয়। আর তারপর থেকেই রাজ্যের অনেক তাবড় নেতা মন্ত্রীরা এই মামলার দায়ে জেলে গিয়েছেন। সিবিআই প্রথম যখন রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে প্রায় 8,000 জন অযোগ্য প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছিল। 2024 সালে 22 এপ্রিল যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রাশিদি 2016 সালে পুরো প্যানেলটা বাতিল করার ডিসিশন নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ সিবিআই তো 8,000 অযোগ্য প্রার্থীর রিপোর্ট দিয়েছিল, তাহলে পুরো প্যানেলটা কেন বাতিল করা হয়েছিল? এর কারণ ছিল এই নিয়োগের পরতে পরতে দুর্নীতি ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে গ্যারেন্টি দেন যে কারোর চাকরি যাবে না। সেদিন হয়তো মুখ্যমন্ত্রীর এই কথা শুনে দুর্নীতিবাজ শিক্ষক এবং সেই ঘুষখোররা অনেক খুশি হয়েছিল,
কিন্তু কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, আর এরপরেই রাজ্য হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও রাজ্যকে তারিখের পর তারিখ দিয়েছিল এবং এসএসসিকে সুপ্রিম কোর্ট বারবার বলছিল যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করার জন্য। কিন্তু এতবার করে অর্ডার পাওয়ার পরেও এসএসসি একবারের জন্য যোগ্য অযোগ্য প্রার্থীদের কোনো লিস্ট দিতে পারেনি। অথচ আজ মুখ্যমন্ত্রী বলছেন তাদেরকে যদি আরেকটু বেশি সময় দেয়া হতো তাহলে নিশ্চয়ই তারা এই লিস্ট দিতে পারতেন। তবে জানলে অবাক হবেন 2016 সালে প্যানেলে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবার ওএমআর শিটগুলোকেও নষ্ট করে দিয়েছিল এসএসসি। অথচ সরকারের নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার ওএমআর শিট এইভাবে নষ্ট করা যায় না, আর যদিও নষ্ট করা হয় তাহলে তার কোনো একটা সফট কপি বা হার্ড কপি রেখে দেওয়া হয়, কিন্তু এসএসসি সেটাও করেনি। কেন রাখেননি বলুন তো? আশা করি বুঝতেই পারছেন। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন এই 26,000 পরিবারের কি হবে, আর এই 26,000 শিক্ষকরা যে যে স্কুলে পড়াতেন সেই স্কুলের স্টুডেন্টদেরই বা কী হবে? কিছুদিন পরেই বোর্ডের এক্সাম রয়েছে। সব স্টুডেন্টদের কাছে তো প্রাইভেট টিউটর থাকে না, তাহলে তাদেরকে কে পড়াবে? রাজ্যে অলরেডি শিক্ষকের কমতি রয়েছে, তার মধ্যে 26,000 শিক্ষক আরও কমে গেল যারা নিজেদের বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার ছিলেন। তাদের পরিবারে কি হবে যার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছোট বাচ্চা শিশু রয়েছে? হ্যাঁ, এটা মানলাম যে 3 মাস পরে আবার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু 2016 সালে তারা যে এফোর্ট দিয়ে এক্সাম দিয়েছিলেন এখনও কি সেই একই রকম এফোর্ট দিতে তারা পারবেন? এত পরিমাণে মানসিক চাপ, সামাজিক চাপ, ফ্যামিলি প্রেশার পেরিয়ে কি আবারও একটা চাকরি পাওয়া সম্ভব তাদের পক্ষে? শিক্ষকতা আমাদের সমাজে সবথেকে সম্মানীয় পেশা। শিক্ষকরা আমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করে, তারা আমাদের গুরু। কিন্তু এই শিক্ষকতার মতো সম্মানীয় পেশাটাকেও কিছু স্বার্থলোভী টাকার পিশাচ আজ ঘৃণার পর্যায়ে নামিয়ে এনেছে। ভেবে দেখো বাঙালি, তোমার পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই মাটিকে উর্বর করেছিলেন, তারা স্বপ্ন দেখেছিলেন একটা জ্ঞানভিত্তিক ন্যায় সমাজের, আর আজ সেই সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, যে জাতি তার মেরুদণ্ড হারায় সেই জাতি কখনো মহৎ হতে পারে না। জাগো বাঙালি।